সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, সহকারী অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ। আজকে তোমাদেরকে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে জেনে নিই তাপগতিবিদ্যা কাকে বলা হয়। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়ে থাকে সেটাকে বলা হয় তাপগতিবিদ্যা। আমি আবার বলছি, পদার্থবিজ্ঞানের যে শাখায় শক্তি এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। এই অধ্যায়ে আমরা যা শিখব, যেই যে এখানকার মূল সব প্রধান প্রধান শব্দগুলো রয়েছে, আমরা সেগুলো একটু তোমাদেরকে আলোকপাত করতে চাই। এই অধ্যায়ে আমরা তাপমাত্রা পরিমাপের নীতি, তাপমাত্রার স্কেল, আভ্যন্তরীণ শক্তি, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সমউষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপী প্রক্রিয়া, তাপীয় সমতা, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, কার্নোচক্র, তাপ ইঞ্জিন, রেফ্রিজারেটর এবং এন্ট্রপি নিয়ে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা আলোচনা করব কিভাবে বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। তার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে তাপ কি, তাপমাত্রা কি, তাপমিতিক ধর্ম কি। এই তিনটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা দুটি স্থিরবিন্দু সাপেক্ষে তাপমাত্রার স্কেলগুলো তৈরি করা হয় বা সমীকরণটা, তাপমিত্রিক মূল সমীকরণটা কিভাবে তৈরি করা হয় সেটা আমরা আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে আলোচনা করি হোয়াট ইজ হিট। তাপ কি? তাপ এক প্রকার শক্তি যার ফলে গরম বা ঠান্ডা আমরা অনুভব করে থাকি। আর তাপমাত্রা হলো পদার্থের বা সিস্টেমের এখানে তাপীয় অবস্থা, অর্থাৎ একটি সিস্টেম কতটুকু গরম বা ঠান্ডা তার পরিমাপটাই হচ্ছে তাপমাত্রা। অর্থাৎ এক কথা যদি আমি বলি, ডিগ্রি অফ হটনেসকে বলা হয় তাপমাত্রা। তাপমিতিক ধর্ম হলো পদার্থের যে ধর্মকে কাজে লাগিয়ে থার্মোমিটার তৈরি করা হয়ে থাকে। তোমরা জেনে থাকবে, কোনো সিস্টেমে যদি তাপমাত্রা প্রয়োগ করা হয় তাহলে তার কিছু ভৌত ধর্মের পরিবর্তন ঘটে, যেমন তরলের আয়তন প্রসারণ, স্থির চাপে আয়তন, স্থির আয়তনে চাপ এবং তামার তারের রোধ ইত্যাদি ইত্যাদি পরিবর্তন ঘটে, যার জন্য আমরা আজকে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখন দুটি স্থির বিন্দু সাপেক্ষে আমরা থার্মোমিটারের মূল নীতিটা এখানে প্রতিষ্ঠা করব। এইটাকে আমরা নিম্ন স্থির বিন্দু বা যাকে আইস পয়েন্ট বলা হয়ে থাকে, এইটা হলো ঊর্ধ্ব স্থির বিন্দু, যাকে স্টিম পয়েন্ট বলা হয়ে থাকে। এখন আমি যে কোনো তাপমাত্রায় টি আমি নিলাম, যে কোনো তাপমাত্রা টি, এটা আমরা আজকে নির্ণয় করব। আমরা এই তাপমিতিক ধর্মকে কাজে লাগিয়ে আমরা এটা করার চেষ্টা করব। আমরা জানি
তাপমিতিক ধর্ম তাপমাত্রার সমানুপাতিক। আমরা জানি তাপমিতিক ধর্ম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ তাপমিতিক ধর্মকে যদি আমি এক্স ধরি আর টেম্পারেচারকে টি ধরি, তাহলে এক্স ইজ প্রপোর্শনাল টু টি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এক্স বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক। আমরা এই নীতির মাধ্যমে দুটি স্থির বিন্দু সাপেক্ষে আমরা থার্মোমিটারের প্রস্তুতিকরণ করব। এখন আমরা আইস পয়েন্টে তাপমিতিক ধর্ম এক্স আইস, যে কোনো তাপমাত্রায় তাপমিতিক ধর্ম এক্স টি এবং ঊর্ধ্বস্থির বিন্দু অর্থাৎ স্টিম পয়েন্টে তার তাপমিতিক ধর্ম এক্স স্টিম। এখন আমরা যদি যে কোনো তাপমাত্রা টিতে আমি যদি টির সাপেক্ষে যদি স্থির বিন্দু সাপেক্ষে যদি আমি তুলনা করি, তাহলে বিষয়টা দাঁড়াল হলো টি থেকে স্টিম পয়েন্ট আইস পয়েন্টে অর্থাৎ টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং আইস পয়েন্টের সাথে তুলনা করি টেম্পারেচার, তাহলে টি মাইনাস 0। এইটার সাথে যদি আমি তুলনা করি, তাহলে যেহেতু তাপমিতিক ধর্ম এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ টি ইজ প্রপোর্শনাল টু এক্স অথবা এক্স ইজ প্রপোর্শনাল টু টি যদি হয়, তাহলে যে কোনো টি তাপমাত্রায় তার তাপমিতিক ধর্ম হলো এক্স টি। এবং এখানে যদি আমি এটাকে আমি 0 লিখবো না, যেহেতু আমি এখনো সেলসিয়াস যাইনি, আমি লিখবো এখানে নিম্ন স্থির বিন্দু অর্থাৎ আইস পয়েন্ট লিখবো আমি, নিম্ন স্থির বিন্দু। তো নিম্ন স্থির বিন্দুতে আমার তাপমিতিক ধর্ম হলো এক্স আইস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি বুঝতে পারতেছো, আমরা যে কোনো টেম্পারেচার টি এবং নিম্ন স্থির বিন্দু অর্থাৎ আইস পয়েন্টের যখন তুলনা করব, তাহলে টি মাইনাস নিম্ন স্থির বিন্দু অর্থাৎ টেম্পারেচার এই পাশে আর এই পাশে হলো তার তাপমিতিক ধর্ম। তাহলে যেহেতু তাপমিতিক ধর্ম এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, তাহলে যে কোনো তাপমাত্রা টিতে তার তাপমিতিক ধর্ম এক্স টি, নিম্ন স্থির বিন্দু অর্থাৎ আইস পয়েন্ট এটা গেলে এক্স আইস। এখানে টোটাল এই স্কেলের তাপমাত্রার ব্যবধানের ঘর হলো n সংখ্যক, অর্থাৎ n সংখ্যক ভাগ এই স্কেলের মধ্যে আছে। তাহলে n সংখ্যক ভাগ যদি হয়ে থাকে, তাহলে তার ডিফারেন্সটা কত? এখানে এক্স স্টিম মাইনাস এক্স আইস হবে, এক্স স্টিম মাইনাস এক্স আইস। অর্থাৎ তোমরা খেয়াল করেছো এখানে যে আমরা তাপমিতিক ধর্ম এবং তাপমাত্রাকে মূল নীতি হিসেবে ধরে আমরা এই স্কেলটা বা এই সমীকরণটা থার্মোমিতির মূল সমীকরণটা এখানে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছি। আমি আবারও বলছি, টি তাপমাত্রায় তার তাপমিতিক ধর্ম এক্স টি মাইনাস নিম্ন স্থিরবিন্দু অর্থাৎ আইস পয়েন্টে তার তাপমিতিক ধর্ম হলো এক্স আইস। এইখানে নিম্ন স্থিরবিন্দু থেকে ঊর্ধ্ব স্থিরবিন্দু পর্যন্ত মোট এই স্কেলের ভাগ সংখ্যা n। যদি আমি n ধরি, তাহলে টোটাল ডিফারেন্সটার তাপমিতিক ধর্মের ডিফারেন্স হবে এক্স স্টিম মাইনাস এক্স আইস। অর্থাৎ এখানে যদি আমি এটাই হলো আমাদের এখানকার মূল সমীকরণ বা মূল বিষয় আমরা এখানে খেয়াল করলাম। এখানে এখন আমি আরেকটি মাধ্যমে এটাকে প্রমাণ করতে পারি। সুতরাং এখানে টি ইজ ইকুয়াল টু এক্স টি মাইনাস এক্স আইস।
ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু এন। এটাই হলো আমার এখানকার সমীকরণ। আমরা এই সমীকরণটাকে আরেকভাবে আমরা দেখাতে পারি, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে আমরা অন্যভাবে দেখাইতে পারি। যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে তাপমাত্রা বিয়োগ নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু। এটাকে আমরা নিম্ন স্থির বিন্দু বলতে এখানে তোমরা এটাকে বরফ বিন্দু বলতে পারো। আমরা এটাকে বরফ বিন্দু, এইটাকে বলতে পারি আমরা স্টিম বিন্দু, এইভাবে আমরা লিখতে পারি। কারণ সুতরাং এখানে আমরা এটাকে আমরা এইভাবে দেখাতে পারি, যে কোনো তাপমাত্রা যদি টি হয়, নিম্ন স্থির বিন্দু হবে এস, তোমরা খেয়াল করো, আমরা যদি অ্যালফাবেটিক্যালি নাও চিন্তা করি, তাহলে তাপভিত্তিক ধর্ম এবং তাপমাত্রার সাথে যে সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করলাম, তার সাথে আমরা এটাও দেখতে পারি, যে কোনো তাপমাত্রা মাইনাস বরফ পয়েন্ট ডিভাইডেড বাই স্টিম পয়েন্ট মাইনাস নিম্ন স্থির বিন্দু বা বরফ বিন্দু হয়ে থাকে। তাহলে আমরা এইভাবে আমরা এটাকে চিন্তা করতে পারি। সুতরাং আমাদের দুটি স্থির বিন্দুর সাপেক্ষে থার্মোমিটারের মূল সমীকরণটা আমরা এখানে আমরা পেয়ে গেলাম। সেই সমীকরণটা দাঁড়ালো এরকম, যে কোনো তাপমাত্রা এক্স টি মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু ওই স্কেলের ভাগ সংখ্যা। এইটা যদি কোনো সিস্টেমের যদি রোধ হয়ে থাকে, তাহলে আমরা এটাকে রোধের মাধ্যমে, অর্থাৎ তাপমিতিক ধর্ম কি বলছি আমরা, পদার্থের যে কোনো তারের রোধ পরিবর্তন হতে পারে, তার আয়তন পরিবর্তন হতে পারে, তার চাপের পরিবর্তন হতে পারে। তাহলে আমরা এখানে একটি রোধ দিয়ে এটাকে প্রমাণ করতে চাই। যে কোনো সিস্টেমের রোধ যদি আমরা অঙ্ক করতে চাই, তাহলে এইভাবে এটাকে লেখা যায় R0 মানে এটা যদি আমি সেলসিয়াসে যদি চিন্তা করি, তাহলে সেলসিয়াসে হলে কি হবে, RT মাইনাস টি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা RT মাইনাস R0 ডিভাইডেড বাই R100 মাইনাস R0। এটাকে R0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলতে এখানে আমরা আইসকেও বুঝাইতে পারি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমরা বুঝি স্টিম পয়েন্ট, স্টিমে বুঝাতে পারি, আর এটাকে বোঝাতে পারি R0 মানে আইস। তাহলে আমরা একটি সমীকরণ পেয়ে গেলাম, অর্থাৎ দুটি স্থির বিন্দুর সাপেক্ষে আমরা যখন তাপমাত্রা নির্ণয় করব, তাহলে সেই তাপমাত্রার সমীকরণটা T ইজ ইকুয়াল টু এক্স টি মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। সেটাকে যদি আমি তাপমিতিক ধর্মটাকে যদি আমি এখন রোধে নিয়ে আসি, তাহলে এমন হবে।
এটা আবার আয়তনও হতে পারে বা চাপও হতে পারে, যে কোনো ডিগ্রি, যে কোনো তাপমাত্রায় তার চাপ হলো পিটি, পি আইস প্রেসার, পি স্টিম মাইনাস পি আইস ইন্টু, আমি যদি এটাকে সেলসিয়াস স্কেলে নেই তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমি দুইটা স্কেল এখানে পেয়ে গেলাম। আয়তন দিয়েও পাওয়া যায়, সেটা জাস্ট আর টি এর আর এবং পি এর পরিবর্তে এখানে আমরা যদি ভি যদি বসিয়ে দিই তাহলে সেই সমীকরণটা পাওয়া যাবে। তাহলে আমরা এবার একটা অঙ্ক করতে পারি। অঙ্কটি তোমরা সবাই লিখো। একটি রোধ থার্মোমিটার মিটারের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 8 ওহম। একটি রোধ থার্মোমিটারের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 8 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 20 ওহম। থার্মোমিটারটিকে যদি আমরা যদি একটি চুল্লির মধ্যে রাখি তাহলে তার রোধ 32 ওহম, মানে 32 ওহম। এইবার তোমরা বের করবে চুল্লিটির তাপমাত্রা কত। চুল্লিটির তাপমাত্রা কত? আমি আবার প্রশ্নটি বলছি, তোমরা একটু লক্ষ্য করো। একটি রোধ থার্মোমিটারের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 8 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 20 ওহম। থার্মোমিটারটিকে একটি চুল্লির মধ্যে রাখি তাহলে, বা চুল্লির মধ্যে রাখলে তার রোধ 32 ওহম হবে। এইবার তোমাকে বের করতে হবে চুল্লিটির তাপমাত্রা কত। আমরা ঠিক এই সমীকরণটি দিয়ে আমরা বের করতে পারি। তোমরা খেয়াল করছো যে T is equal to RT minus R ice বা R0, যেহেতু সেলসিয়াস স্কেল এটা আছে, নিচে হলো R100 অথবা R স্টিম মাইনাস R0 ডিগ্রি সেলসিয়াস অথবা আইস পয়েন্ট। তাহলে আমার এখানে কি কি দেওয়া আছে? এখানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ R0 is equal to 8 ওহম। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ R100 is equal to, প্রশ্ন অনুযায়ী আমাদের এখানে 20 ওহম দেওয়া আছে। যে কোনো তাপমাত্রায়, অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে কত, যেটা আমি জানি না, এটা হলো 32 ওহম। এখন আমার নির্ণয়ের তাপমাত্রা, T is equal to what?
অর্থাৎ প্রশ্নের মধ্যে যেভাবে দেওয়া আছে ঠিক আমরা এইভাবে খেয়াল করি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ R0 = 8 ওহম, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ R100 = 20 ওহম এবং যেই তাপমাত্রায় আমরা বের করব সেই তাপমাত্রার রোধটা এখানে দেওয়া আছে 32 ওহম। তাহলে আমরা এই সমীকরণে যদি বসিয়ে নিই তাহলে কি দাঁড়ালো T = RT হলো 32, আর আইস বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার রোধ হলো 8, স্টিম পয়েন্টে তার রোধ হলো অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার রোধ হলো 20, আর আইস পয়েন্টে রোধ হলো 8 ইন্টু 100, যেহেতু এটা সেলসিয়াস স্কেলে আছে আমরা 20 - 8 12, এখানে হলো 24 ইন্টু 100, অর্থাৎ এখানে তাহলে কি দাঁড়ালো আমার টোটাল কত হয়ে গেল 200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ চুল্লির তাপমাত্রা এখানে আমাদের 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। তার অর্থ হলো আমরা আজকে তাপমিতিক ধর্ম এবং তাপমাত্রার সাথে যেই সম্পর্ক সমানুপাতিক সম্পর্ক বা সমভাবে যেই পরিবর্তিত হয় সেই সূত্রের মাধ্যমে দুটি স্থির বিন্দুর সাপেক্ষে আমরা একটি স্কেল তৈরি করলাম। সেই স্কেলটার আমরা এখানে তার প্রয়োগটা এখানে দেখতে পারলাম। এইবার আমরা আরেকটি প্রশ্নে চলে যাব। এইবার আমরা বিভিন্ন স্কেলের মধ্যে আমরা সম্পর্কটা নির্ণয় করব, যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন তিনটি স্কেল সাধারণত আমরা ব্যবহার করে থাকি। রোমারটা আমরা খুব বেশি ব্যবহার করি না। আমরা এখন এই তিনটা স্কেলের মধ্যে চলে যাব। আমি এখানে এই তিনটি স্কেল এটা হলো সেলসিয়াস, ফারেনহাইট, এটা হলো কেলভিন। এখন আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা ছিল T = xt - x ice divided by x steam minus x ice into n, অর্থাৎ ওই স্কেলের ভাগ সংখ্যা কতটি ভাগ বা কতটুকু দাগ দেওয়া আছে সেটাই সমীকরণটা। আমি যদি এটাকে সেলসিয়াস স্কেলে নিতে চাই, অর্থাৎ এই যে অনুপাতটা এই অনুপাতটা সব স্কেলের জন্যই সমান থাকবে, অর্থাৎ এই স্কেলটা যেহেতু তাপমাত্রা এবং তাপমিতিক ধর্ম পরস্পর সমানুপাতিক, সুতরাং এই অনুপাতটা সকল স্কেলের জন্যই সমান থাকবে। আমি যদি এটাকে xt বলতে এখানে সেলসিয়াস যদি আমি স্কেলে যদি নিতে চাই তাহলে এটা দাঁড়াবে c, আর সেলসিয়াস স্কেলে আইস পয়েন্ট হলো 0, সেলসিয়াস স্কেলে স্টিম পয়েন্ট হলো 100, সেলসিয়াস স্কেলে আইস পয়েন্ট হলো 0। এইবার যদি আমি xt মানে এটা যদি আমি ফারেনহাইট স্কেলে নেই তাহলে এটা হবে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, আর এটা হবে ফারেনহাইটের আইস পয়েন্ট হলো 32। আমরা এখানে একটি দাগ দেই, এটা হলো আইস পয়েন্ট মানে বরফ বিন্দু। এটা হলো 0, 32, 273, অর্থাৎ সেলসিয়াস স্কেলে বরফ বিন্দু হলো 0, ফারেনহাইট হলো 32 এবং কেলভিনে হলো 273। আমরা যদি তার যদি স্টিম বিন্দু নেই তাহলে সেলসিয়াসে স্টিম বিন্দু হলো 100 ডিগ্রি সেলসিয়াস, 212 ফারেনহাইট, 373, অর্থাৎ এটা হলো তার স্টিম পয়েন্ট। অর্থাৎ একটা
তিনটে স্কেলের বরফ বিন্দু বা আইস পয়েন্ট, বরফ বিন্দু বা আইস পয়েন্ট হলো কত? সেলসিয়াসে হলো 0, ফারেনহাইট হলো 32 এবং কেলভিন হলো 273। এখানে আরেকটি জিনিস তোমাদেরকে যোগ করি, সেটা একবারে আমরা শেষ করে দিচ্ছি। এইটাকে বলা হয় পরম তাপমাত্রা। পরম তাপমাত্রা। এখন এই পরম তাপমাত্রাটা সেলসিয়াসে হলো -273.16 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই -273.16 ডিগ্রি সেলসিয়াসের পরে আর কোনো তাপমাত্রা পাওয়া যায় না এই স্কেলে। এখানে হচ্ছে এই 32 হচ্ছে -459.66, অর্থাৎ ফারেনহাইট স্কেলে তার পরম তাপমাত্রা হলো মাইনাস, অর্থাৎ এর নিচে আর কোনো তাপমাত্রা পাওয়া যাবে না। আর ক্যালভিনে হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ এই ক্যালভিনে 0-এর পরে আর কোনো, অর্থাৎ এই জন্য 0 ডিগ্রি ক্যালভিনকে পরম তাপমাত্রা আমরা বলে থাকি। আমরা দেখো খেয়াল করো এই তিনটে স্কেলের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করলাম। আমি চলে আসি আমার পূর্বের আলোচনায়। এই সমীকরণ থেকে আমরা তিনটে স্কেলকে আমরা খেয়াল করি। এক্সটি মানে হচ্ছে সেলসিয়াসে তার তাপ ধর্ম, আমরা যদি চিন্তা করি তাহলে সেলসিয়াস ডিগ্রিতে নিলাম, তার আইস পয়েন্ট হলো 0, সেলসিয়াসে তার স্টিম পয়েন্ট হলো 100 এবং তার আইস পয়েন্ট হলো 0। ফারেনহাইটে আমরা লিখছি, লিখার আগে ওই চিত্রটা আঁকানোর কারণে এখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে। ফারেনহাইট স্কেলে আইস পয়েন্ট হলো 32, ফারেনহাইট স্কেলে তার স্টিম পয়েন্ট হলো 212 - 32। এইবার এক্সটির পরিবর্তে, অর্থাৎ আমি এই ক্যালভিন স্কেলটা নিলাম, ক্যালভিনের আইস পয়েন্ট হলো 273, তার স্টিম পয়েন্ট হলো 373, তার আইস পয়েন্ট 273। দেখো খেয়াল করো, আমরা দুটি স্থিরবিন্দু সাপেক্ষে যে তাপমাত্রার স্কেলটি আমি তৈরি করলাম, থার্মোমিটারের মূল সমীকরণ তৈরি করলাম, সেটাকে আমরা এই তিনটি স্কেল এর মাধ্যমে আমরা রূপদান করতে পারলাম। অর্থাৎ দাঁড়ালো কি, দেয়ারফর C/100 - F - 32 212 - 32, K 273 373 - 273। তাহলে আমরা এখানে এই বিয়োগফলটা আমরা করে ফেলতে পারি। এখানে বিয়োগফল হলো 0 180, এইখানে হলো 100। এইবার যদি আমি আরেকটু তাকে যদি শর্ট করি তাহলে C/5 F - 32/9 273 ডিভাইডেড বাই হলো 105, অর্থাৎ আমি এখানে 20 দ্বারা ভাগ করলাম নিচে। তাহলে এইবার আমাদের এই তিনটি স্কেলের মধ্যে আমাদের একটি সম্পর্ক হয়ে গেল। এইবার তোমাদেরকে আমি একটা অঙ্ক দিতেই পারি, দেখি তোমাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা আছে কিনা। আমরা যে স্কেলটি এখানে তৈরি করলাম, সেই স্কেলের মধ্যে তিনটি স্কেলের মধ্যে আমরা এখানে সম্পর্ক স্থাপন করলাম। এবার আমরা তোমাদেরকে একটি অঙ্ক তোমাদেরকে করতে দেই, বা একটা অঙ্ক আমরা করি। এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যে সেলসিয়াস
ও ফারেনহাইটে একই তাপমাত্রা পাওয়া যায়। প্রশ্নটি হলো এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে ফারেনহাইটে একই তাপমাত্রা পাওয়া যায়। তাহলে আমরা কোন সূত্র এখানে ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি C/5 F = F - 32/9। এখানে প্রশ্নে বলা সেলসিয়াস ও ফারেনহাইটে একই তাপমাত্রা পাওয়া যাবে। ধরি সেলসিয়াস স্কেল C = ফারেনহাইট স্কেল, দুটি সমান, এটার মানটা ধরি x। তাহলে আমরা এই সমীকরণ থেকে পেতে পারি x - 5 x / 5 ফারেনহাইটের পরিবর্তে x ধরলাম আর বাকিটা আমরা লিখে ফেললাম। এইবার আমরা এটাকে যদি সমীকরণটা করে থাকি তাহলে x এর মান আসবে -40। আমরা এটাকে সিম্পলিফিকেশন করলাম না, অর্থাৎ x এর মান হলো -40। তাহলে x এর মান -40 মানে হচ্ছে কি, এখানে x = সেলসিয়াস, x = ফারেনহাইট, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস = -40 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং -40 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সেম তাপমাত্রা, অর্থাৎ 40 ডিগ্রিতেই আমরা সেলসিয়াস ও ফারেনহাইটে একই তাপমাত্রা আমরা পেতে পারি। তাহলে আমরা একটি স্কেল তৈরি করলাম, সেই স্কেলের মাধ্যমে আমরা দুটো অঙ্ক এখানে করলাম। এইবার আমরা চলে যাব যেহেতু এটি একটি নতুন অধ্যায়, তোমাদের একটু নতুন মনে হচ্ছে, এবার আমরা চলে যাচ্ছি এই অধ্যায়ে আমরা আরেকটি জিনিস শিখব, তাপীয় সমতা। তাপীয় সমতা কাকে বলা হয়? থার্মাল ইকুইলিব্রিয়াম। আমরা একটি চিত্র আঁকছি এখানে, এদিকে এ একটি বস্তু, বি একটি বস্তু, এখানে সি আর একটি বস্তু দেওয়া আছে। তাপীয় সমতার সমীকরণ বা সংজ্ঞাটা হলো, যদি দুটি বস্তু পরস্পর তাপীয় সমতায় থাকে, খেয়াল করো, যদি দুটি বস্তু পরস্পর তাপীয় সমতায় থাকে বা তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে তৃতীয় বস্তুটিও প্রথমোক্ত দুটি বস্তুর সাথে তাপীয় সাম্যতায় থাকবে। আবার বলছি আমি, যদি দুটি বস্তু পরস্পর তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে তৃতীয় বস্তুটিও প্রথমোক্ত বস্তু দুটির সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। অর্থাৎ আমি একটু ব্যাখ্যা দিচ্ছি, এ এবং বি দুটি বস্তু, মাঝখানে একটি কুপরিবাহী পদার্থের দ্বারা এখানে আলাদা করা আছে, অর্থাৎ এ থেকে বিতে তাপমাত্রা যেতে পারে না, কিন্তু সি এর সাথে আবার এতে তাপমাত্রা যেতে পারে অথবা সি এর থেকে বি যেতে পারে। তাহলে আলটিমেটলি এ থেকে সি, বি থেকে সি, অর্থাৎ এই তিন জায়গায় তাপের সমতা আমরা এখানে খেয়াল করতে পারছি। এই তাপীয় সমতাকে আরেকটি নাম আছে, এটাকে বলা হয় তাপগতিবিদ্যার
শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাহলে দুটি বস্তু পরস্পর যদি তাপীয় সাম্য অবস্থায় থাকে, তাহলে তৃতীয় বস্তুটিও প্রথম উক্ত দুটি বস্তুর সাথে তাপীয় সাম্য অবস্থায় থাকবে। আমরা এটাকে একটা উদাহরণ দিতে পারি। ধরো তোমাদের দুই বন্ধুর সাথে যদি তোমাদের একটু সম্পর্ক খারাপ থাকে, তৃতীয় সাথে প্রথম দুজনের সাথে সম্পর্ক ভালো থাকে, তাহলে এই তৃতীয় বন্ধুটি তোমাদের প্রথম দুজনের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। অর্থাৎ এখানে তাপের বেলায় তাপীয় সমতা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটাকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলা হয়ে থাকে। এইবার আমরা চলে যাব তাপগতিবিদ্যার প্রথম সূত্র। একটু আলোচনা করি তাপগতিবিদ্যার প্রথম সূত্র। বিজ্ঞানী জুল তিনি বলেছেন যে তাপ প্রয়োগে যদি কাজ হয় এবং কাজ করলে যদি তাপ উৎপন্ন হয়, তাহলে কাজ তাপ পরস্পরের সমানুপাতিক। বিজ্ঞানী জুল এই সূত্রটি প্রাথমিকভাবে ধারণা দিয়েছেন যে কাজ করার ফলে যদি তাপ উৎপন্ন হয়, এই তাপটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করেছি। তোমরা 9-10-এ কিউ দ্বারা পড়েছ। এইচ মানে হিট, হিটের অ্যালফাবেটটা, প্রথম অ্যালফাবেটটা, আর কিউ দ্বারা তোমরা পড়েছ কোয়ান্টিটি অফ, সেখানে কোয়ান্টিটির কিউ বলা হয়েছে। একই কথা। এখন আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পেলাম জে। এই জেটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি প্রথমে বিজ্ঞানী জুল ধারণা দিয়েছেন যে কোনো বস্তু কাজ করলে পরে তাপ উৎপন্ন হবে অথবা তাপ দিলে পরে কাজ হবে। সেই তাপ, কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। এই সমানুপাতিক ধ্রুবকটা নিলাম যে J=W/H। এটাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলা হয়? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক হলো একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়। একক তাপ উৎপন্ন করতে অর্থাৎ একক তাপ দিলে যে পরিমাণ কাজ হবে তাকে বলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আমরা আজকে এখান পর্যন্তই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।